উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে নমস্কার। আজ আমরা জুন 2025-এর ভারতীয় শেয়ার বাজারের সাম্প্রতিক উত্থান নিয়ে, মানে এই যে দারুণ র্যালিটা দেখছি, সেটা নিয়ে একটু গভীরে আলোচনা করব। নমস্কার। চারিদিকে এত সব চলছে, মানে ভূ রাজনৈতিক টেনশন তো কম নয়, কিন্তু তার মধ্যেও দেখুন নিফটি 25,500 পার, সেন্সেক্স 83,700 ছাড়িয়ে গেছে। আর ব্যাংক নিফটি তো নতুন রেকর্ড করে ফেলেছে। একদম। তো আজকের আলোচনার লক্ষ্যটা হলো আমাদের হাতে যে তথ্য আছে, যে বিশ্লেষণ আমরা করেছি, সেটা ব্যবহার করে এই উত্থানের কারণগুলো একটু তলিয়ে দেখা, আর বিনিয়োগকারীরা এর থেকে কি শিখতে পারে সেটাও বোঝার চেষ্টা করা। উই লার্ন ইনভেস্টিং এর সঙ্গে থাকুন। হ্যাঁ, আজকের আলোচনাটা সত্যি খুব প্রাসঙ্গিক, কারণ বাজার দেখুন একদিকে যেমন ওই বাইরের দেশের চাপ ঝুঁকি সামলাচ্ছে, তেমনি আমার ভারতের নিজের ভেতরের অর্থনৈতিক শক্তিটাও দেখাচ্ছে। ঠিক। তো এই দুটো বিপরীতমুখী শক্তি কিভাবে বাজারকে চালাচ্ছে সেটাই আজ আমরা একটু খুঁটিয়ে দেখব, তাই না? মাসের মধ্যে সবচেয়ে উঁচুতে। হ্যাঁ, আর সেন্সেক্স প্রায় 1000 পয়েন্ট লাফিয়ে 83,759। এটা তো অক্টোবর 2024-এর পর সর্বোচ্চ। আর ব্যাংক নিফটির কথা তো আগেই বললাম, 57,000 মাইল ফলক ছুঁয়েছে। মানে গত 3 মাসে যদি দেখি, ভারতীয় বাজার প্রায় 16% রিটার্ন দিয়েছে। 16%? এটা তো অন্যান্য বড় বাজারের তুলনায় বেশ ভালো ফল। অবশ্যই। দেখুন, এই উত্থানের পেছনে কয়েকটা কারণ বেশ পরিষ্কার। প্রথমত, ওই যে ভূ রাজনৈতিক উত্তেজনা, মানে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির খবর, আবার আমেরিকা ইরানের মধ্যে আলোচনার একটা সম্ভাবনা। হ্যাঁ, ওগুলো বাজারে একটু স্বস্তি এনেছে। ঠিক। এর আগে দেখুন ভারত পাকিস্তান ড্রোন সংঘাত হলো, কিন্তু তার প্রভাব কিন্তু বাজারে বেশিক্ষণ থাকেনি। মানে বাজার হয়তো এই ধরনের ধাক্কাগুলো এখন একটু সামলে নিতে পারছে। আচ্ছা, আর আন্তর্জাতিক পরিস্থিতি, মানে ডলার বা ধরুন তেলের দাম, এগুলোর কি কোনো প্রভাব আছে? হ্যাঁ, কিছুটা তো আছেই। ইউএস ডলার ইন্ডেক্স দেখুন 3 বছরের প্রায় সর্বনিম্ন জায়গায় নেমে এসেছে, ওই 97-এর আশেপাশে। শোনা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নাকি ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েলকে চাপ দিচ্ছেন সুদের হার কমানোর জন্য। ও আচ্ছা। যদিও পাওয়েল এখনো বেশ সতর্ক, কিন্তু বাজার তো ধরেই নিচ্ছে যে ইউএস রেট কাট হয়তো হবে। সেটার একটা প্রভাব ডলারে পড়ছে। আর অপরিশোধিত তেলের দামও কিছুটা নেমেছে। ব্রেন্ট ক্রুড ওই $68 প্রতি ব্যারেল মতো ঘোরাফেরা করছে। এটাও তো ভারতের জন্য ভালো খবর, কারণ আমরা তো তেল আমদানি করি। ঠিক। আন্তর্জাতিক কারণগুলো তো বোঝা গেল, কিন্তু আমাদের দেশের ভেতরের খবর কি? মানে ভারতের নিজস্ব শক্তি কতটাই উত্থানে সাহায্য করছে? এখানেই কি আসল খেলাটা হচ্ছে? আমার তো তাই মনে হয়। দেখুন, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানে জিডিপি গ্রোথ এখনো বেশ ভালো। অর্থবর্ষ 26-এর জন্য অনুমান করা হচ্ছে প্রায় 6.5%। আর গত অর্থবর্ষের শেষ কোয়ার্টারে, মানে Q4 FY25-এ আমরা তো 7.4% বৃদ্ধি দেখেছি। বাহ, 7.4%? হ্যাঁ, আরবিআই এর নীতিও কিন্তু মোটামুটিভাবে গ্রোথকে সাপোর্ট করছে। কিন্তু আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, মানে আমাদের ডিআইআইস। হ্যাঁ, মানে মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। একদম। এদের জোরালো বিনিয়োগ, মানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স বা এফপিআইসদের সঙ্গে যদি তুলনা করেন। হ্যাঁ, সেই তুলনাটা একটু বলুন না, মানে কতটা তফাৎ? সংখ্যাটা শুনলে অবাক হবেন। জুনে এফপিআইস যেখানে প্রায় 5,670 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে, সেখানেই ডিআইআইস কিনেছে প্রায় 70,000 কোটি টাকার শেয়ার। 70,000 কোটি? হ্যাঁ, এর মধ্যে শুধু মিউচুয়াল ফান্ডে কিনেছে প্রায় 36,000 কোটি। এই যে বিপুল দেশীয় বিনিয়োগ, এটাই কিন্তু বাজারকে ধরে রেখেছে। আর হয়তো এটাই দেখাচ্ছে যে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোর ভারতের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদী আস্থা আছে। এফপিআইসদের স্বল্পমেয়াদী চিন্তাটাকে এটা ছাপিয়ে যাচ্ছে। এটা সত্যি একটা বড় ব্যাপার। আচ্ছা, সেক্টরের দিকে যদি তাকাই, 26শে জুনের উত্থানে তো প্রায় সবই ছিল। হ্যাঁ, বেশিরভাগ সেক্টরই। নিফটি মেটাল সেক্টর প্রায় 2.3% বেড়েছে। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস বেড়েছে 1.86%। যদিও নিফটি মিডিয়া একটু নেমেছিল। আচ্ছা।
আর বাজারের এই যে ভালো মেজাজ, এটা কিছু নির্দিষ্ট কোম্পানির খবরেও বোঝা যাচ্ছে। যেমন ধরুন, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা তাদের ইভি উৎপাদন বাড়াচ্ছে, নেসলে ইন্ডিয়া 1.1 বোনাস শেয়ার দিচ্ছে, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পেমেন্টস ব্যাংকে বিনিয়োগ করছে প্রায় 190 কোটি টাকা। হ্যাঁ, রিলায়েন্স ডিফেন্সের একটা বড় রপ্তানি অর্ডার পেয়েছি শুনলাম, জার্মানি থেকে। একদম, প্রায় 600 কোটির অর্ডার। পাইন ল্যাবস আইপিও আনছে। আবার দেখুন, এপ্রিল মাসে এফডিআই প্রবাহ মানে সরাসরি বিদেশি বিনিয়োগ 22% বেড়ে $8.8 বিলিয়ন হয়েছে। এগুলো তো সবই দেশের ভেতরে অর্থনৈতিক কার্যকলাপ আর বিনিয়োগের ভালো পরিবেশেরই ইঙ্গিত দেয়, তাই না? ঠিক। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং এর একটি বিশেষ আলোচনা। তাহলে এতক্ষণ যে আলোচনা হলো তাতে মনে হচ্ছে জুন মাসে ভারতীয় বাজার ওই বাইরের দেশের ঝুঁকি আর দেশের ভেতরের অর্থনৈতিক শক্তি, এই দুটোর মধ্যে একটা বেশ ভালো ভারসাম্য রাখতে পেরেছে। এত চ্যালেঞ্জের মধ্যেও বাজারের এই স্থিতিশীলতাটা কিন্তু বেশ লক্ষণীয়। একদম তাই। মূল কথাটা হলো, সারা পৃথিবীতে এত কিছু ঘটছে, কিন্তু ভারতের নিজস্ব চাহিদা, সরকারের নীতি আর সবচেয়ে বড় কথা আমাদের দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, এগুলো বাজারকে একটা শক্ত ভিত দিয়েছে। আর সাম্প্রতিক উত্থানটা বাজারকে আগের যে সর্বোচ্চ স্তর ছিল তার খুব কাছাকাছি নিয়ে এসেছে। এটা বিনিয়োগকারীদের মনেও জোর দিচ্ছে। তো এইরকম একটা অবস্থায় উই লার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য, মানে বিনিয়োগকারীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? কি কৌশল নেওয়া উচিত? দেখুন, আমরা যা বিশ্লেষণ করলাম তার ভিত্তিতে কয়েকটা জিনিস মাথায় রাখা যেতে পারে। খুব স্বল্প মেয়াদের জন্য যদি ভাবেন, তাহলে ওই ভূ রাজনৈতিক খবরগুলোর দিকে নজর রাখতে হবে, কারণ ওগুলো হঠাৎ করে বাজারকে নাড়িয়ে দিতে পারে। ঠিক। মধ্যমেয়াদের জন্য ভারতের অভ্যন্তরীণ চাহিদা কেমন থাকছে, বর্ষা কেমন হচ্ছে, জিডিপি ডেটা, মুদ্রাস্ফীতি, আরবিআই কি বলছে, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে এগোনো যেতে পারে। আর দীর্ঘমেয়াদের জন্য? দীর্ঘমেয়াদের জন্য পোর্টফোলিওতে বৈচিত্র্য আনাটা খুব জরুরি। মানে শুধু কয়েকটা শেয়ারে টাকা না রেখে ইনফ্রাস্ট্রাকচার, পিএসইউ ব্যাংকস, কনজাম্পশন, এই ধরনের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ ছড়িয়ে দেওয়া ভালো। এতে ঝুঁকিটা একটু কমে। আসল লক্ষ্য হওয়া উচিত ঝুঁকি আর সম্ভাব্য লাভের মধ্যে একটা সঠিক ব্যালেন্স রাখা। আজকের আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট হলো যে ভারতীয় বাজার অনেক বাধার মুখেও বেশ দৃঢ়তা দেখাচ্ছে। তবে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে, বিশ্বজুড়ে এত অনিশ্চয়তা, এত চ্যালেঞ্জ, তার মধ্যেও ভারতের বাজারের এই যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, এটা কি শুধু একটা সাময়িক ব্যাপার, নাকি এটা দেশের অর্থনীতির গভীরে কোনো বড় কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যার গুরুত্ব হয়তো আজকের এই সংখ্যাগুলোর থেকে অনেক বেশি? এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন, আর এর উত্তর খুঁজতে গেলে আমাদের হয়তো আগামী দিনে আরও অনেক গভীরে যেতে হবে, আরও বিশ্লেষণ করতে হবে। আজকের মতো এখানেই শেষ করা যাক। শোনার জন্য ধন্যবাদ উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে। ধন্যবাদ।